হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বীর সেনা ফোর্স একাডেমি। আজ আমরা ডিসকাস করব একটা ইম্পর্টেন্ট ডিফেন্স টপিক। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ ব্যাপকভাবে জটিল রূপ ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছে, যার মধ্যে ইরানের কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও নাগরিক লক্ষ্যবস্তুকে নিশানা করা হয়েছে। এর পরিণামে ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত বা গুরুতর অবস্থায় পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানাচ্ছে। তারপর ইরান ব্যাপক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে, যার লক্ষ্যগুলিতে ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসমূহ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করনিয়াস অর্থাৎ আইআরজিসি দাবি করেছে যে তারা ওই অঞ্চলে বহু মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুকে নিশানা করছে এবং এটি চলমান অবস্থায় রয়েছে। এই সংঘাতটি শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ভূরাজনৈতিক এবং নিরাপত্তা ব্যবস্থাকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। সংঘাতে গালফ অঞ্চলের অন্যান্য দেশ এবং ইরানের সহায়তাপ্রাপ্ত গ্রুপ ইয়েমেনের হুতি ও লেবাননের হেজবলাও অংশ নিচ্ছে, এবং এই সংঘাত এখন একাধিক দেশের ঘাঁটিসমূহ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি এখনও প্রগতিশীল এবং আন্তর্জাতিক দিক থেকে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে, এবং যুদ্ধের স্থায়িত্ব, ফলাফল ও শান্তির পথ নিয়ে বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন মতামত রয়েছে। আমেরিকা এবং ইসরায়েল কি যুদ্ধে শেষ পর্যন্ত হেরে যেতে পারে? তারা কি হারছে? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজি। বর্তমান বিশ্বে যুদ্ধ পরিচালনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল রাডার, যাতে করে যে কোনো থ্রেটকে শনাক্ত করা যায়, আর থাকে ইন্টারসেপ্টর, যাতে যে কোনো ধরনের মিসাইল হামলা বা বিমান হানা রোধ করা যায়। কিন্তু সেই আধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর থাকা সত্ত্বেও তেল আবিব ও জেরুজালেমে প্রতিরোধহীন মিসাইল হামলা আমরা দেখেছি। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোমকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন এমন হচ্ছে? কারণ প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থার একটি স্যাচুরেশন পয়েন্ট থাকে। যখন একসাথে শত শত মিসাইল ধেয়ে আসে, তখন সিস্টেম ওভারলোড হয়ে যায়। আগে বিভিন্ন সময়ে ঝাঁকে ঝাঁকে মিসাইল, ড্রোন হামলার বিরুদ্ধে আয়রন ডোমের ভ্যাবাচ্যাক্কা অবস্থা আমরা দেখেছি। ইরান সেটা জানে এবং সেটাই তারা করছে। ইরান এই কৌশলে তাদের সুরক্ষা বলয় ভেদ করে চলেছে। রাডার ট্র্যাকিং লস এবং ইন্টারসেপ্টর ফেলিয়ার এখন বাস্তব সত্য। এই যুদ্ধে শুধু প্রাণহানি নয়, সম্পদ ধ্বংস হচ্ছে অবিশ্বাস্য দ্রুতগতিতে। কুয়েতে মার্কিন F-15 জেটের পতন থেকে শুরু করে $30 মিলিয়ন মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস হওয়া, ক্ষয়ক্ষতির তালিকাটা দীর্ঘ। আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের টেকনোলজি অনেক দামি। ইরান তাদের অস্ত্র তৈরি করতে পারছে সস্তায়, যেটা তাদেরকে আর্থিকভাবে সাহায্য করছে, যেখানে দীর্ঘস্থায়ী যুদ্ধে আমেরিকার বড় ক্ষয়ক্ষতি হবে। শুধু সামরিক সরঞ্জাম নয়, সৌদি আরবের বৃহত্তম তেলের রিফাইনারিতে আঘাতের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং অর্থনীতি আজ হুমকির মুখে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, এবং তারা ইতিমধ্যে বিভিন্ন দেশের তেলবাহী ট্যাঙ্কারগুলোতে হামলা করছে। তার ফলে বিশ্ববাজারে কাঁচা তেলের মূল্য ব্যারেল প্রতি $80 পর্যন্ত পৌঁছে গেছে। যুদ্ধ মানেই অস্ত্রের সরবরাহ, কিন্তু এখানে গণিতটা খুব করুণ। আমেরিকার জেনারেলরা ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছেন যে তাদের ইন্টারসেপ্টর মজুদ সংকটজনক স্তরে পৌঁছেছে। 12 দিনের তীব্র যুদ্ধেই অনেক গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর শেষ হয়ে যায়। একটা উৎপাদনমূলক হিসেব দেখলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। প্যাট্রিয়েট মিসাইল বছরে তৈরি হয় মাত্র 500টি, আর থার্ড মিসাইল মাত্র 96টি। অথচ প্রতিপক্ষ ইরান শত শত মিসাইল ও ড্রোন সপ্তাহেই উৎক্ষেপণ করার ক্ষমতা রাখে। এটি একটি ক্রিটিক্যাল ইমব্যালেন্স বা চরম ভারসাম্যহীনতা। এই যুদ্ধের সবচেয়ে ভীতিকর দিক হল এর খরচ। এক পক্ষ ব্যবহার করছে মাত্র $2000 সস্তা ড্রোন, আর আরেক পক্ষকে তা ঠেকাতে ব্যবহার করতে হচ্ছে $1.1 বিলিয়ন রাডার সিস্টেম। আমেরিকা ও ইসরায়েলের মিসাইলের তুলনামূলক উৎপাদন খরচ আমরা বুঝতে পারব কেন আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধে হারতে পারে। যেখানে একটি মার্কিন প্যাট্রিয়েট মিসাইলের খরচ $6 থেকে $10 মিলিয়ন, বিপরীতে ইরানি মিসাইলের খরচ মাত্র $2.5 লাখ থেকে $8 লাখ। অর্থাৎ পশ্চিমারা ইরানকে ঠেকাতে নিজের কোষাগার দ্রুত খালি করছে। কেন আমেরিকা দ্রুত অস্ত্র বানাতে পারছে না? কারণ আমেরিকার প্রতিরক্ষা শিল্প মুনাফা ভিত্তিক। এখানে অস্ত্র বেসরকারি কোম্পানি তৈরি করে, যেমন লকহিড মার্টিন F-16, F-22 র্যাপ্টর তৈরি করে, বোয়িং কোম্পানি তৈরি করে F-15। এমনিতেই আমেরিকান অস্ত্রের বিশাল দাম, এবং সেই সাথে আমেরিকার বিভিন্ন কন্ট্রোল বিশ্ববাজারে এর চাহিদা সীমিত করেছে। তাই পর্যাপ্ত অর্ডারের অভাবে নতুন ফ্যাক্টরি তৈরি হয় না।
অন্যদিকে রাশিয়া, চীন, ভারত বা ইরানের মতো দেশগুলির সামরিক উৎপাদন রাষ্ট্রীয় সক্ষমতার ওপর ভিত্তি করে চলে, যা যুদ্ধের সময় দ্রুত উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। যদি ভারতের উদাহরণ দেখি, তাহলে ভারতের অধিকাংশ অস্ত্র তৈরি করে DRDO ও HAL। অর্থাৎ আমেরিকাকে যেখানে প্রাইভেট কোম্পানি নির্ভর করতে হয়, সেখানে ইরানের মতো দেশকে তা করতে হয় না। সেজন্য তারা প্রয়োজন মতো প্রচুর উৎপাদন করতে পারে। ইরানের গোপন ভূগর্ভস্থ মিসাইল শহর এবং হাইপারসনিক প্রযুক্তির কারণে তাদের লঞ্চ প্যাডগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। আমেরিকা যতই বাংকার বাস্টার বম বা ফাইটার জেট দিয়ে মিসাইল হামলা করুক, ইরানকে পুরোপুরি নষ্ট করা যাবে না, কারণ ইরান তাদের পুরো সিস্টেমটাই ডিসেন্ট্রালাইজ করেছে। তাদের সমস্ত প্রদেশে আলাদা আলাদা ইউনিট কমান্ড স্থাপন করা হয়েছে। তারা প্রত্যেকে নিজের সুবিধামতো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে। ইরান প্রাকৃতিকভাবে অত্যন্ত সুরক্ষিত, ফলে সেখানে সৈন্য নামিয়ে দখল করা প্রায় অসম্ভব। বিশেষজ্ঞদের মতে ইরান কখনোই ভেনেজুয়েলা নয়। ইরানের এই যুদ্ধে পশ্চিমা বিশ্বের অস্ত্রের সক্ষমতা কাগজে কলমে থেকে বেরিয়ে সত্যিকারের যুদ্ধ ময়দানে এসে পড়েছে। ইরানের সামনে তাদের এই ব্যর্থতা তাদের অস্ত্রের চাহিদা অর্থাৎ বাজার প্রায় ধ্বংস করে দেবে। চীন তাদের স্যাটেলাইটের মাধ্যমে রিয়েল টাইম সার্ভেলেন্স করে ইরানকে সাহায্য করছে। ইরান বলছে যে কোনো রকম কথাবার্তা হবে না, অর্থাৎ ইরান আলোচনা চায় না। পার্শ্ববর্তী আরব দেশগুলোতে যেখানে আমেরিকার ঘাঁটি আছে, সেগুলোতে ক্রমাগত আক্রমণ করে চলেছে। এর মাধ্যমে তারা এটা বোঝাচ্ছে যে আমেরিকার মধ্যপ্রাচ্যে অবাঞ্ছিত অস্তিত্বের কোনো প্রয়োজন নেই। ইরান বলছে যে তারা গত 20 বছর ধরে তারা আমেরিকার যুদ্ধ পদ্ধতি স্টাডি করেছে। আমেরিকাকে সহজে তারা ছাড়বে না। সত্যিই কি আমেরিকা ইসরায়েলের কথা শুনে ফাঁদে পড়েছে, যেখানে আগে থেকেই তাদের বিশেষজ্ঞরা অস্ত্র ভাণ্ডারের অভাব সম্বন্ধে তুলে ধরেছিল? আমরা আগামীতে সেটাই দেখব। শেষ পর্যন্ত আমেরিকা কি হারবে? এই প্রশ্নের সরাসরি উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। আধুনিক যুদ্ধে কেবল সামরিক শক্তিই নির্ধারক নয়। অর্থনীতি, আন্তর্জাতিক জোট, প্রযুক্তি, জনসমর্থন এবং দূতাবাসিক কৌশল সব মিলিয়েই ফল নির্ধারিত হয়। বাস্তবতা হল দীর্ঘস্থায়ী যুদ্ধ কোনো পক্ষের জন্যই পুরোপুরি লাভজনক নয়। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অর্থনীতি দুর্বল হয় এবং বৈশ্বিক অস্থিরতা বাড়ে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, দূতাবাসিক আলোচনা এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগী হতে পারে স্থায়ী সমাধানের একমাত্র পথ। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Thank you for watching. See you in the next video. Like and subscribe for all updates.